এই যে পিলারগুলো নাকি সিংঘম তুলে তুলে ফেলেছিল আর এই জায়গাটা দিয়ে বাইক ঢুকিয়ে দিয়েছিল। এখানে পর পর সব ক্যাসিনো আছে। এই চৌবাচ্চাটা কিন্তু একদম ভীষণভাবে গভীর এবং এখানেই জল রাখা হতো। হেরিটেজ হাউসকে রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে। এটার নাম হচ্ছে, নিচে সাবটাইটেলে লিখে দেবো কি লেখা ছিল, ভুলে গেছে। নমস্কার বন্ধুরা, গার্ল্যান্ড অফ এক্সপিরিয়েন্সের গোয়া ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমরা এখন আছি গোয়াতে। গত দুটি পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বাঁকুড়া থেকে গোয়ায় মাডগাঁও এসে পৌঁছালাম। গত পর্বে ছিল আমাদের নর্থ গোয়া ভ্রমণের গল্প। আমরা ঘুরে দেখেছি নর্থ গোয়ার অসাধারণ সুন্দর কিছু বিচ, প্রত্যক্ষ করেছি নর্থ গোয়ার নাইট লাইফ, আর তার সাথে শেয়ার করেছি গোয়াতে ট্রান্সপোর্ট এবং থাকার ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে গোয়ার ভিডিওগুলি একবার দেখে নিতে পারেন। আজ গোয়াতে আমাদের তৃতীয় দিন। আজকের ভিডিওতে থাকবে আগুয়াডা ফোর্টের গল্প। আজ আমরা গেছিলাম গোয়ার রাজধানী পানাজি বা পানজিম। সেখানে ঘুরে এসেছিলাম ডোনা পাওলা বিচ। দূর থেকে দেখেছিলাম মান্ডবী নদীর ওপরে ভেসে থাকা আলোকোজ্জ্বল ক্যাসিনোগুলোকে। আরব সাগরে যখন সূর্যাস্ত হচ্ছিল তাও দেখেছিলাম আরব সাগরের বুকে থেকেই। টেস্ট করেছিলাম গোয়ার বিখ্যাত কিছু খাবার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 11ই অক্টোবর, সময় প্রায় সকাল 9:30। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ক্যান্ডোলিম থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে মিডল গোয়া বা ওল্ড গোয়া, কিন্তু তার আগে আমরা 2-4টে জায়গা দেখে নেব, তারপরে আমরা পানাজিতে গিয়ে আজকে থাকবো। তো আরেকবার বলে নিই, আমরা এখানে ছিলাম আলেকজান্দ্রাতে। আলেকজান্দ্রার বার অ্যান্ড রেস্টুরেন্ট, তার উপরটাতে ট্যুরিস্ট সেন্টার ছিল। এখানে আমাদের খুবই ভালো ছিল, খুব এনজয় করেছি। হ্যাঁ, কমফোর্টেবল স্টে ছিল। তো এইখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে এখন বয়েজ গ্যাং রেডি, চলো তাহলে বেরোনো যাক। মাত্র 2.9 কিলোমিটার, ক্যান্ডোলিম বিচ থেকে মাত্র 2.9 কিলোমিটার এসেই আমরা পৌঁছে গেছি সিনকোয়ারিম বিচে। এই হলো সিনকোয়ারিম বিচ। এখানেই আছে লোয়ার আগোডা ফোর্টও। আমরা লোয়ার আগোডা এটাও ঘুরবো, তার আগে ঘুরে নেব সিনকোয়ারিম বিচ। তাহলে যাওয়া যাক। এখান থেকে সিঁড়ি করা আছে, হ্যাঁ, সে সিঁড়ি দিয়ে নিচে নেমে বিচে যাওয়া যায়। আর ওই দূরে সবাই স্নান টান করছে। খুব সুন্দর, খুব সুন্দর এই বিচটা। এখান থেকে পুরো লোয়ার আগুয়াডা ফোর্টটা দেখতে পাওয়া যাচ্ছে। 17th সেঞ্চুরিতে পর্তুগিজরা গোয়াতে তৈরি করেন আগুয়াডা ফোর্ট। আরব সাগরের তীরে মূলত মিষ্টি জল সংরক্ষণ করার জন্য এই ফোর্ট নির্মাণ করা হয়। তবে এখন আমরা আছি সিনকোয়ারিম বিচের কাছে লোয়ার আগুয়াডা ফোর্টে। সম্ভবত বাইরের শত্রুর আক্রমণ থেকে দুর্গকে রক্ষা করার জন্যই এই অংশটি নির্মাণ করা হয়। এখানে প্রচুর রিসর্ট আছে, আর মনে হয় রিসর্টগুলো বেশ 5 স্টার এরকম হবে। একটু এক্সপেন্সিভই মনে হলো জায়গাটা, কিন্তু দুর্দান্ত এখানকার ভিউ। এই বিচটা কিন্তু খুব সুন্দর, আরও সুন্দর লাগছে। পুরো ফোর্টটার ওপরে একদম আরব সাগরের জলরাশি এসে ধাক্কা মারছে, তার ফেনা তৈরি করছে। সত্যি অপূর্ব লাগছে দেখতে। আর ওই যে দূরে প্রচুর জাহাজ।
এই লোয়ার এগারোটা ফুটের আমরা একটা প্রান্তে চলে এলাম, এটা আরেকটু উপর দিক। সেখান থেকে আপনাদের একটা দৃশ্য দেখাই। এই চারদিকে পাথর এবং তার মধ্যে আরব সাগরের জল আছড়ে পড়ছে, আর ওই দূরে ফোর্টের ওপরে, জানি না ক্যামেরায় ধরছে কিনা, একটা ময়ূর। এটা হচ্ছে লোয়ার আগুয়াডা ফোর্ট, আর এদিকে তাজের ভিভান্তার রিসর্ট বা হোটেল যেটাই বলবেন, এটা 5 স্টারের উপরে 7 স্টার হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখানে সকালবেলায় আজকে চলে এসেছিলাম সুইঙ্কুয়ারিম বিচে। সুইঙ্কুয়ারিম বিচ মানে হচ্ছে লোয়ার আগুয়াডা ফোর্ট। এই যে সোজা সোজা যে বিচগুলো দেখা যাচ্ছে, প্রচুর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সবুজ মতো, হ্যাঁ, ওই পাহাড়টা হচ্ছে আসলে বাগা। তারপর আছে ওই সাদা সাদা স্যাকগুলো, ওটা হচ্ছে ক্যালাঙ্গুটে। তারপরে সামনে হচ্ছে ক্যান্ডোলিম। একটাই বিচ, 4 রকম নাম। প্রথমে হচ্ছে দাঁড়িয়ে আছি সিঙ্কোরিয়ামে, তারপর একটু গেলে আগে ক্যান্ডোলিম, তার একটু আগে গেলে ক্যালাঙ্গুটে, এবং আরও শেষে ওই পাহাড় সবুজ রঙের একটা অংশ, ওটা হচ্ছে বাগা। এই ভাই আমাদের এখানে মোটরসাইকেল রাখার দায়িত্বে আছে, আমি এর কাছ থেকেই জানলাম। হ্যাঁ, মানে ওই বললো। সিঙ্কোয়ারিম বিচ থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখানেই ছিল লোয়ার অ্যাগুয়াডা ফোর্ট। সেখান থেকে আমরা এবার যাব, সেজন্য আমাদের খানিকটা রাস্তা যেতে হবে, মোটামুটি 1.5-2 কিলোমিটার মতো। আমরা এবার যাব অ্যাগুয়াডা ফোর্টে। তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি অ্যাগুয়াডা ফোর্টে। এখানে পার্কিংয়ের জন্য দাঁড়াতে হবে, হ্যাঁ, তো তারপরে আমরা গাড়িটা রেখে আবার যেতে হবে। এখানে অ্যাগুয়াডা ফোর্টে ঢুকছি। এখানে টিকিট লাগবে, তো এখানে টিকিট কেটে এইদিকে ফোর্টে যেতে হবে। আমরা এখন টিকিটের জন্য যাচ্ছি। বাকি সব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে হিস্টোরিক্যাল মনুমেন্টগুলোর মতনই এখানে 25 টাকা করে টিকিট, বাচ্চাদের টিকিট লাগেনি। আর এবারে আমরা এগিয়ে চলেছি অ্যাগুয়াডা ফোর্টের দিকে। হ্যাঁ, অ্যাগুয়াডা ফোর্টের ভেতরে ঢুকছি। এটা পর্তুগিজদের নির্মিত একটা ফোর্ট। এখানে একটা অনেকগুলো দিক দিয়ে এন্ট্রান্স আছে, ওই ওপরে একটা আছে যাওয়ার, ওটাতে পরে আমরা যাব। এখানে কিছু ছবি আছে, সেটা দিয়ে এই ফোর্টের সম্পর্কে দেওয়া আছে। আর কি আছে গোয়াতে, যেমন এটা সেন্ট অগস্টিন চার্চ, ওল্ড গোয়ার আগে কীরকম ছিল সেটা এখন রিনোভেট করা হয়েছে, সেটা সম্পর্কে দেওয়া আছে। এখানে ব্যাসিলিকা বম জিসাসের দুটো ছবি। গোয়ার বিভিন্ন হিস্টোরিক্যাল যে স্পেসগুলো আছে, প্লেসেসগুলো আছে, যেসব মনুমেন্টগুলো আছে, চার্চেসগুলো আছে, সেগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে। এই যে আমরা একটু আগে ঘুরে এলাম লোয়ার অ্যাগুয়াডা ফোর্টেস ক্যান্ডোলিমে, এটা আগে এই অবস্থায় ছিল, পরে সেটাকে রিনোভেট করে কীরকম করা হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। আমরা এখন আছি অ্যাগুয়াডা ফোর্টে। অ্যাগুয়াডা কথাটার অর্থ হচ্ছে
জলাধার বা ওয়াটার রিজার্ভার। পর্তুগিজদের তৈরি এই অ্যাগুয়াডা ফোর্ট একদম আরব সাগরের তীরে অবস্থিত, ক্যান্ডোলিমের মধ্যেই পড়ে এটাকে। তো এই যে ফোর্টটা সেটা তৈরির মূল উদ্দেশ্যই ছিল যে এখানে মিষ্টি জল সংরক্ষণ করা হতো। তখনকার দিনে প্রায় 23 লাখ গ্যালন জল এই রিজার্ভারের মধ্যে সংরক্ষণ করা হতো, যাতে করে কিনা যখন সেলাররা নাবিকরা আসতো এখানে, তখন তো তাদের মিষ্টি জলের অভাব হলে এখান থেকে তাদেরকে জল সাপ্লাই করা হতো। আর এখানে একটা লাইট হাউস আছে, একটু লাইট হাউসটা দেখাবে। এখানে একটা লাইট হাউস আছে, যে লাইট হাউস থেকে লাইট দিয়ে দিক নির্দেশ করা হতো যে অ্যাগুয়াডা ফোর্টের অবস্থানটা কোথায়। তো কিন্তু পরবর্তীকালে 1964 সালে লাইট হাউসটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে তার কার্যকারিতা। এখানে পরবর্তীকালে এইখানে নতুন একটা লাইট হাউস হয়েছে, সেখান থেকে দিক নির্দেশ করা হয়। রিজার্ভারটাও পরবর্তীকালে বন্ধ হয়ে গেছে, কিন্তু আজও এর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কিন্তু ভীষণ। এই হলো অ্যাগুয়াডা ফোর্ট। এটাই হলো সেই চৌবাচ্চা বা জলাধার যার মধ্যেই মিষ্টি জল সংরক্ষণ করা হতো। চার ওপর আমি কথা বললে নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে, ইকো হচ্ছে। এই চৌবাচ্চাটা কিন্তু একদম ভীষণভাবে গভীর এবং এখানেই জল রাখা হতো 23 লাখ গ্যালন জল, যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট এটা এই জায়গাটাতে থাকতো। অ্যাগুয়াডা ফোর্টের যে ওয়াটার রিজার্ভারটি রয়েছে তার পাশ দিয়ে রয়েছে একটা সিঁড়ি, যেখান দিয়ে উঠলেই লাইট হাউসের একেবারে কাছাকাছি পৌঁছানো যায়। এখানে আবার লোকজন কোথায় যাচ্ছে রে? ও, এটা দিয়ে নামার আছে একটা। আমরা উঠলাম ভিতরটা দিয়ে, নামবো এটা দিয়ে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের। অ্যাগুয়াডা ফোর্ট থেকে বেরিয়ে ক্যান্ডোলিমে আমাদের হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। গন্তব্য পানাজি। গোয়ার রাজধানী পানাজি বা পানজিম ঢোকার একটা ল্যান্ডমার্ক হলো মান্ডবী নদীর ওপরে অটল সেতু। আমরা এখন চলেছি অটল সেতুর ওপর দিয়ে। পানাজি বড় শহর, সেখানে থাকার অপশনও অনেক বেশি। তবে আমাদের ইচ্ছে ছিল ফন্টেনাস লেনে থাকার। তবে কন্টেন্ট ক্রিয়েটরদের দৌলতে এই জায়গাটা এখন ভালোই এক্সপেন্সিভ। অনেক খুঁজে শেষ পর্যন্ত একটা মাঝারি মাপের হোটেলেই আমরা ছিলাম। অক্টোবরে গোয়াতে মিড সিজন, তবু এই ফন্টেনাস লেনে হোটেলের ভাড়া প্রায় 5,000 থেকে 6,000 ছিল এই সময়। তবে আমরা যেখানে ছিলাম সেখানে ভাড়া পড়েছিল 2200 টাকা পার ডে। আজ আমরা আছি ফন্টেনাস লেনে, কিন্তু কে বলেছে ফন্টেনাস লেনে কম দামি হোটেল না? আমরা ঠিক খুঁজে বার করেছি। খাবার এবং থাকার মোটামুটি বাজেট হোটেল পেয়েছি। আমরা বসেছি খেতে। এইটা হচ্ছে ফিশ থালি, গোয়ান ফিশ থালি যেটা পাওয়া যায়। আর একজন সবার খিদে পেয়ে গেছে, আমরা সকাল থেকে কিছু খাইনি। আমার ছেলেটা মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ, এখন 1:30 বাজে, জন্য খাওয়া দাওয়া চলছে। লাঞ্চের পর সামান্য বিশ্রাম নিয়ে 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম পানাজির একটা বিখ্যাত বিচ
ডোনা পাওলার উদ্দেশ্যে। আমরা এখন চলেছি মান্ডবী নদীর পার বরাবর রাস্তা দিয়ে। আর ওই যে দূরে ভাসমান বহুতলগুলি হলো ক্যাসিনো। আমরা আজকে ক্যান্ডোলিন থেকে এসে পৌঁছেছি পানাজিতে। পানাজিতে সবারই ইচ্ছে থাকে যে ফন্টেনাস লেনে থাকবো, ওখানেই চিল করার জন্য, আমাদেরও তাই। কিন্তু মুশকিলটা হচ্ছে এক তো আজকে উইকেন্ড, আজকে শনিবার, হ্যাঁ, তারপরে ফন্টেনাস লেনে একটু সব কিছুই হোটেল এক্সপেন্সিভ। যাই হোক, রোদের মধ্যে অনেকটা খোঁজাখুঁজি করার পরেও মোটামুটি একটা হোটেলে আছি, আপনাদের হোটেলটা দেখাবো পরে, হ্যাঁ, ট্যারিফও বলবো সেটা। যাই হোক, এখন আমরা ফন্টেনাস লেন থেকেই বেরিয়ে পড়েছিলাম আমরা লাঞ্চের পর ডোনা পাওলার উদ্দেশ্যে। এখন বিকেল 3:30 আর আমরা পৌঁছে গেছি ডোনা পাওলা। ডোনা পাওলা আরেকটা যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে এখানে সিংঘম সিনেমার শুটিং হয়েছিল। এই যে পিলারগুলো নাকি সিংঘম তুলে তুলে ফেলেছিল আর এই জায়গাটা দিয়ে বাইক ঢুকিয়ে দিয়েছিল, এই জন্য এই জায়গাটা আরেকটা এর বিখ্যাত হওয়ার পিছনে কারণ। আমরা বাঙালিরা, আমরা ভারতীয়রা শুধুমাত্র বলিউডেই বাঁচি, প্রেম করতে শিখি, লড়াই করতে শিখি, সব কিছুই বলিউড দেখেই। সেই বলিউডই আমাদের ডোনা পাওলাকে চিনিয়েছে। প্রচুর মাত্রায় ভিড়, প্রচুর ভিড়, উইকেন্ড বলে কথা, আজ শনিবার। তো যাই হোক, আমরা উপরটায় উঠছি, এখান থেকে পুরো মান্ডবী নদী এবং দূরে সমুদ্র সবটাই দেখা যাবে। আমরা একেবারে ডোনা পাওলার যে উপরের অংশটা এসে পৌঁছালাম। ওই দূর থেকে আসছে মান্ডবী নদী এবং এখানে এসে মিশে ওইখানে সমুদ্র মিশেছে। ওই যে দূরে সমুদ্র দেখা যায়, ওখানে সমুদ্র, আর এদিক থেকে আসছে মান্ডবী নদী। এটা হলো ডোনা পাওলা। আর এই হলাম আমরা, পালিয়ে গেছে আমারটা। ডোনা পাওলার পরবর্তী গন্তব্য ছিল পানাজির আরেকটা বিচ, মিরামার বিচ। সাধারণত এই বিচ থেকেই বিভিন্ন ধরনের বোট রাইডগুলো হয়ে থাকে। আমরা মিরামার বিচে পৌঁছালাম, এখন বিকেল 4টে বাজে। ঠিক করলাম যে ডলফিন বোটিং যে রাইডটা হয় সেটা এখনই করে নেবো এই যে মিরামার বিচ। কারণ এখানে বোটিং স্টার্ট হয়, ডলফিন রাইডের জন্য যে বোটিংটা সেটা স্টার্ট হয় সকাল 10টা, 10:30টার সময়। তো ভেবে দেখলাম যে তখন মানে প্রচণ্ড রোদ বেরোবে। তো এখন মোটামুটি 4টে শুরু হতে হতে আশা করি 4:30 বাজবে। তো এখন গেলে একটা লাভ হচ্ছে, একটু পরেই সানডাউন হয়ে যাবে, অতটা রোদের প্রকোপও নেই এখন, আশা করি খুব একটা কষ্ট হবে না। তো দেখা যাক, ওরা চলে গেছে, টিকিট আমাদের নেওয়া হয়ে গেছে, ওরা দুজনে ওখানে চলে গেছে, কাউন্টারে টিকিট দেখালেই আমরা ওখান থেকে যেতে পারবো। আমাদের টাইমিং হচ্ছে 9টা থেকে 4:30টার মধ্যে, এখন 4টে বাজে, মানে এটা সম্ভবত লাস্ট হবে। আচ্ছা, 350 টাকা করে টিকিট পড়লো আমাদের 3 জনের, 1050। টিকিট ফিকিট নেওয়ার পরে চলে এসেছি, আমাদের ঠিক এই জায়গাটা থেকে বোট আসবে বললো, আমরা সেই জলের বিচের ওখানটাতে যাচ্ছি। তো বোট,
হ্যাঁ, বোট চলেই এসছে প্রায়, তাই আমরা যাচ্ছি ওই যে ওখানে। এই যে ক্লামিক লেখা ছিল না, এটা এই যে গাছের বীজ কালেক্ট করে দেখো। রোদ নিলে রাখলে এটা গামছা রুমাল বাঁধ। এই বোটে চেপে পড়লাম, এই বোটে চেপেই এখন আমরা 1 ঘন্টার একটা ট্যুর করব, যে ট্যুরে আমরা বিভিন্ন পয়েন্ট দেখব আর তার সাথে সাথে যদি ভাগ্যে থাকে ডলফিনের দেখা মিলবে। सारे फिल्मों की शूटिंग हुई है। तो अभी हम लोग अरेबियन सी में जाएंगे। सामने दिख रहा है अरेबियन सी है और पीछे साइड में दिख रहा है रिवर मादई। मादई रिवर यहाँ पे खत्म होता है, आगे से सी स्टार्ट होता है। तो किसी को भी सी का मजा लेना है, सी का एक्सपीरियंस लेना है, तो आगे जाके बैठ सकते हैं। दोनों साइड में बैठने के लिए जगह है, वहाँ पे बैठ सकते हैं हम लोग, सी का मजा ले सकते हैं। और ये सी का मजा आगे में मिलेगा। और किसी को डांस करना है तो आगे में जो ओपन प्लेस है वहाँ पे आप लोग डांस भी कर सकते हैं, नो प्रॉब्लम। लेकिन ध्यान रहे पानी में जंप मत मारो, और आपके हाथ में कुछ भी वेस्ट है वो बाहर मत उड़ाओ। पीछे साइड में डस्टबिन है, डस्टबिन यूज करो। और किसी को ठंडा पानी चाहिए, कोल्ड ड्रिंक चाहिए, अजय देवगन की फिल्म का है उस जेल में शूट की गई थी। तो अब ये जेल नहीं रही है, गोवा गवर्नमेंट ने उसको रिनोवेट करके म्यूजियम बनाया। आप लोग वहाँ पे जा सकते हैं बाय रोड। उस प्लेस का नाम है अगवाड़ा, उस प्लेस का नाम है अगवाड़ा। तो अभी जेल के ऊपर गौतम सिंघानिया, उसकी एक पर्सनल लॉज है। गौतम सिंघानिया कौन है? প্রায় 1 ঘন্টার এই বোট রাইডে সমুদ্র বক্ষ থেকে আমাদের দেখানো হয়েছিল তীরে অবস্থিত বিখ্যাত কিছু বাড়ি। তার মধ্যে ছিল বিভিন্ন ধনী ব্যবসায়ীদের বাংলো, যাতে কোনো না কোনো সময় কোনো না কোনো বলিউড সিনেমার শুটিং হয়েছে। আরব সাগরের বুকে ভাসতে দেখলাম ধনী মানুষদের ব্যক্তিগত প্রমোদতরী। ভেসে যেতে দেখলাম সমুদ্রে মাছ ধরতে যাওয়া জীবনযোদ্ধাদের নৌকা। দূর থেকে কয়েকটা ডলফিনও চোখে পড়ল, কিন্তু তা ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়নি। তবে এসব ছাপিয়ে যেটা মনে থেকে যাবে তা হলো আরব সাগরে আজকের সূর্যাস্ত। সন্ধেবেলায় গিয়ে বসলাম মান্ডবী নদীর তীরে। আমরা এখন মান্ডবী নদীর তীরে বসে আছি, গোয়া পানাজিতে। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছি জলের উপরে, সব বড় বড় ক্যাসিনো প্রাইড, বিগ ড্যাডি ক্যাসিনো, ম্যাজেস্টিক প্রাইড, এগুলো সব পরপর দেখা যাচ্ছে। এই যে ওটা হচ্ছে ক্যাসিনো প্রাইড, এটা হচ্ছে ক্যাসিনো ম্যাজেস্টিক প্রাইড, আর এদিকে হচ্ছে বিগ ড্যাডি ক্যাসিনো। এগুলো মান্ডবী নদীর তীরে বড় বড় সব ক্যাসিনো। আর যেগুলো চলমান, ওই যে দূরে যেটা চলছে, ওটা কিন্তু ডিনার ক্রুজ। এখান থেকেই ডিনার ক্রুজগুলো সব ছাড়ে। ইচ্ছে ছিল একটা ভালো রেস্তোরাঁয় ডিনার করার। ইনস্টাগ্রাম এবং ইউটিউব দেখে গুগল ম্যাপের সহায়তায় চলে এলাম ভিভা পানজিমে। আজ আমাদের টার্গেট ছিল গোয়ার পানাজিতে এসে সবথেকে অথেন্টিক এবং সবথেকে ভাইরাল যেসব খাবারগুলো সেগুলো ট্রাই করার। থ্যাংক ইউ। তো সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি ফন্টানাস লেনের একটা বিখ্যাত রেস্টুরেন্টে। এটা একটা হেরিটেজ বাড়িকে, হেরিটেজ হাউসকে রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে। এটার নাম হচ্ছে ভিভা পানজিম। ইনস্টাগ্রামে, ইউটিউবে এর প্রচুর ভিডিও দেখেছি এবং সেই থেকে আমাদের এখানে আসা। তাহলে 3টে আইটেম আপাতত আমরা অর্ডার করেছি। এটা হচ্ছে রাওয়া প্রন রাওয়া ফ্রাই, এটা হচ্ছে চিকেন কাফেল
আর এখানে হচ্ছে 3টে ব্রেড আছে, 3টে ব্রেড, একটা গোয়ান ব্রেড আর 2টো হচ্ছে চিলি গার্লিক ব্রেড। তো এখন খাওয়া শুরু করব। কেমন কি জিনিস আস্তে আস্তে শেয়ার করছি। এত কিছু খেলে যে কেমন লাগলো? চিকেনটা দারুণ খেতে, সত্যি দারুণ, মানে এটা মাস্ট ট্রাইয়ের মধ্যে ছিল। তো চিকেনটা এমন জিনিস যেটা আমি উচ্চারণ করতেই পারিনি, কি জিনিস সবাই উচ্চারণ করছে, আমি শুধু লেখাটা দেখলাম। বলো তুমি, সেটা কি লেখা ছিল? সিরিয়াল। সিরিয়াল হয় না? না, সিরিয়াল নয়, পরে লিখে দেবো নিচে কি লেখা ছিল। নিচে সাবটাইটেলে লিখে দেবো কি লেখা ছিল। ভুলে গেছে। কাফকুল নাকি যেন একটা ছিল। আচ্ছা। চিকেন হ্যান্ডলিং, সেটা নিচে লিখে দেবো। বাই দ্য ওয়ে চিকেনটা খুব ভালো ছিল খেতে। আর প্রন আমার খুব প্রিয়, প্রন রাওয়া ফ্রাইটা গোয়ার মাস্ট ফ্রাইয়ের মধ্যে একটা, সেটাও খুব ভালো খেতে ছিল। আর একটা জিনিস বাকি আছে আসতে আমাদের, বিবনিকা, সেটা হচ্ছে ডেজার্টে পড়ে। বিবিংকা বলবো না? বিবিঙ্কা, রাইট। আমি সব ভুলভাল উচ্চারণ করছি। গোয়ান জিনিস উচ্চারণ ভুলভাল হতেই পারে, আপনারা পড়বেন তারপর এইভাবে অর্ডার দেবেন, মেনু কার্ড দেখে অর্ডার দেবেন। তবে সেদিন আর আমাদের বিবিঙ্কা খাওয়া হয়নি, সেটা খেতে খেতে পরের দিন হয়ে গেছিল। পরের দিন অপ্রত্যাশিতভাবে একটা নতুন জায়গায় ঘুরে এসেছিলাম। সেখানেই খেয়েছিলাম আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট। বিকেলে গেছিলাম ওল্ড গোয়া। সেই সব গল্প থাকবে পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।